খড়িমাটি। সুরেশপুর গ্রামের একজন শিক্ষিত যুবক, যার নাম সুবল। সে আজ সবার শিক্ষক হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। কাকা, জ্যাঠারা, আপনারা কেউ ঘাবড়াবেন না। স্লেট ধরা খুব সহজ কাজ। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে খড়ি মাটি দিয়ে একটা গোল দাগ দিন। এটাই আপনাদের প্রথম অক্ষর শেখার শুরু। পুরনো মোড়ল খুব চেষ্টা করে খড়িমাটি দিয়ে স্লেটের উপর গোল দাগ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার হাত একটু কাঁপছে। জেসমিন থালার উপর থেকে কাপড়টা সরালো। ভেতরে রাখা আছে সেই গাঢ় লাল রেশমের সুতো দিয়ে তৈরি করা ছোট্ট ছোট্ট দুটো আর অত্যন্ত সুন্দর জামা। এটা হলো বিদ্যাপীঠের শিক্ষার জোর। আমি যদি এই বুড়ো বয়সে হিসাব শিখতে পারি, তবে তোরা কেন পারবি না? আর সন্ধ্যায় তোরাও শিখ। তুই এই স্লেট নিয়ে গিয়ে মহাজনকে বলবি, সুরেশপুর গ্রামের মানুষ এখন আর মূর্খ নেই। তোর এক কানা করিও ধার বাকি নেই রে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, জেসমিনের কক্ষ। তাঁতিমাসি হাসি মুখে ঘরে প্রবেশ করলো। জেসমিন মন্ত্রীমা, সেনাপতি মশাই, আপনারা একবার এদিকে তাকান, দেখেন আমি কি নিয়ে এসেছি। আসুন মাসি, আপনার হাতে ওগুলো কি? এত সুন্দর উজ্জ্বল রঙের সুতো আমাদের গুদামে তো ছিল না। এই সুতোগুলো সেই ফ্যাকাশে হয়েছে পুরনো রেশম সুতো মন্ত্রীমা। রূপমঞ্জুরি মধুবালা জঙ্গল থেকে ডালিমের খোসা আর অর্জুন গাছের ছাল এনে সারা রাত ধরে এটা রং তৈরি করেছে, আর সেই রঙে এটা ডুবিয়ে মরা সুতোগুলোকে জীবন দিয়েছে। জেসমিন, এ তো অভাবনীয় কাজ। এই সুতো এখন রাজ্যের সবচেয়ে দামি সম্পদের মধ্যে একটা হয়ে গেল। ওরা সত্যি নিখুঁত কাজ করেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি মাসি। ওরা রাজকোষের এত বড় একটা ক্ষতি বাঁচিয়ে দিল মাসি। মাসি, আপনি ওদের বলবেন আমরা এই কাজে ভীষণ খুশি হয়েছি। জেসমিন, আমার মাথায় একটা কথা এসেছে। চারুদিদির বাচ্চার জন্য তো নতুন পোশাক তৈরি করতে হবে। এই গাঢ় নীল রেশম সুতো দিয়ে যদি আমরা সেই পোশাক তৈরি করি, তবে কেমন হয়? রাজেশ বাবু, আপনি আমার মনের কথাটা একদম পড়ে ফেলেছেন। চারু দিদির বাচ্চার গায়ে রেশমের পোশাক খুব মানাবে। মাসি, আপনি সুতোগুলো রাজপ্রাসাদের প্রধান দর্জির কাছে দিয়ে আসুন। তাঁতিমাসি হাসি মুখে সুতো নিয়ে বেরিয়ে গেল। জেসমিন এবং রাজেশ তৃপ্তির হাসি হাসলো। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম, বিকেল বেলা। মোড়ল মশাই, আমার এই জমির এই পশ্চিম দিকের কোণের হিসাবটা একটু বুঝিয়ে দেবেন। মহাজন বলেছে আমার নাকি অনেক ধার বাকি আছে। তুই একদম ঘাবড়াবি না রবি। দাঁড়া, আমি হিসেবটা কষে তোকে বুঝিয়ে দিচ্ছি। পুরনো মোড়ল খুব ধীরে ধীরে হিসাবটা মিলিয়ে দেখলেন। এই দেখ রবি, আমি কাল রাতে বিদ্যেপাঠ থেকে এই স্লেটে জমির হিসাব করা শিখেছি। তোর মহাজন তোকে 10 মোড় বেশি দেখিয়েছে। তুই এই স্লেট নিয়ে গিয়ে মহাজনকে বলবি, সুরেশপুর গ্রামের মানুষ এখন আর মূর্খ নেই। তোর এক কানা করিও ধার বাকি নেই রে। এই মোড়ল মশাই, আপনি তো একদিনে আমাদের চোখ খুলে দিলেন। আমি এক্ষুনি ওই মহাজনের কাছে যাচ্ছি। আপনার এই বিদ্যাপীঠ আমাদের গ্রামের আসল ভাগ্য বদলে দিল। বিদ্যাপীঠের আসল সম্মান তো সারু মা আর জেসমিন মা। আমি তো শুধু একটা ছাত্র। যা রবি, তুই মহাজনকে গিয়ে জবাব দে। রবি কৃষক হাসি মুখে চলে গেল। পুরনো মোড়ল পরম তৃপ্তি নিয়ে নিজের স্লেটের দিকে তাকিয়ে রইল। মধুপুর রাজপ্রাসাদের প্রধান ফটক। পরন্ত বিকেল। রাজপুত্র অরুণের রথ এসে থামলো। সেনাপতি রাজেশ আগে থেকেই ফটকে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ, আপনার যাত্রা শুভ হয়েছে তো? আমরা আমরা তো আপনার পথ চেয়ে বসেছিলাম। যাত্রা খুব শুভ হয়েছে রাজেশ। রাজ্যের সব খবর ভালো তো? বিদ্যাপীঠের শাখা কেমন চলছে সুরেশপুরে? সব খুব ভালো চলছে রাজপুত্র মশাই। বাবা আজ বিদ্যাপীঠের শিক্ষা কাজে লাগিয়ে একজন সাধারণ কৃষককে মহাজনের হাত থেকে বাঁচিয়েছে। এটা শুনে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল রাজেশ। চারু কোথায়? আমি সোজা চারুর কাছে যাব। চারু দিদি নিজের কক্ষে আছে। উনি সারাদিন জানালার দিকে তাকিয়ে আপনার আসার অপেক্ষায় ছিলেন। আপনি যান রাজপুত্র। রাজপুত্র অরুণ দ্রুত পায়ে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো। চারুলতার কক্ষ। সন্ধে নেমে এসেছে। চারুলতা জানালার কাছে বসে আছে। রাজপুত্র অরুণ নিঃশব্দে ঘরে ঢুকলো। চারু,
চারুলতা চমকে ঘুরে তাকালো। রাজপুত্র অরুণকে দেখে চারুলতার মুখে এক পরম শান্তির হাসি ফুটে উঠল। রাজপুত্র, আপনি এসে গেছেন। আমি তো ভেবেছিলাম আপনার পৌঁছাতে হয়তো রাত হয়ে যাবে। রাজপুত্র অরুণ চারুলতার পাশে এসে বসলো। তোমাকে একা রেখে কি আমার আর পথে দেরি করতে ইচ্ছে করে চারু? আমি সোজা রথ ছুটিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি কেমন আছো? আপনাকে দেখে আমার সব ক্লান্তি আর দুশ্চিন্তা একদম দূর হয়ে গেল রাজপুত্র। আমি খুব ভালো আছি। আমাদের নতুন অতিথিও মনে হয় আপনার গলার আওয়াজ পেয়ে খুব খুশি হয়েছে। চারু, আমাদের দুই রাজ্যে এখন কোনো দুঃখ নেই। বিদ্যাপীঠ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষও নিজেদের অধিকার বুঝতে শিখেছে। এই শান্ত পৃথিবীতে আমাদের সন্তান জন্ম নেবে। আমরা আমাদের কথা রেখেছি রাজপুত্র। আমরা তলোয়ারের জোরে নয়, ভালোবাসার সহজ কাজের মাধ্যমে দুই রাজ্যকে এক করেছি। এবার শুধু আমাদের এই নতুন জীবনের অপেক্ষা। পরদিন সকালবেলা, কাল রাতের বৃষ্টির পর আজকের সকালটা বেশ স্নিগ্ধ এবং ঠান্ডা। চারু, আজ সকালে হাওয়াটা বেশ ঠান্ডা। কাল রাতের বৃষ্টির পর পুরো মধুপুর রাজ্য যেন নতুন করে সেজে উঠেছে। বিদ্যাপীঠের কাজ শুরু করে দিয়ে তোমার কাছে চলে আসার পর আমার মনটা এখন একদম শান্ত। আপনাকে কাছে পেয়ে আমারও খুব ভালো লাগছে রাজপুত্র, কিন্তু এই বৃষ্টি দেখে আমার মনে একটা নতুন চিন্তার উদয় হয়েছে। বর্ষাকাল তো প্রায় চলেই এলো। গত বছর বর্ষায় আমাদের দুই রাজ্যের নিচু গ্রামের মানুষদের অনেক কষ্ট হয়েছিল। এবার বর্ষা পুরোদমে শুরু হওয়ার আগে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তুমি একদম ঠিক কথা বলেছো চারু। আমি আজ সকালে সেনাপতি রাজেশের সাথে এই বিষয়ে কথা বলছিলাম। শুধু নদীর বাঁধ মেরামত করলেই হবে না, আমাদের কৃষকদের ফসলের গোড়াকেও সুরক্ষিত করতে হবে। আমি ভাবছি প্রতিটি গ্রামে রাজকোষের খরচে একটা করে বড় এবং উঁচু পাকা গোড়া তৈরি করে দেব। পাকা গোলা ঘর, এটা তো খুব সুন্দর একটা ভাবনা রাজপুত্র। সাধারণ কৃষকদের মাটির গোলাঘর তো টানা বৃষ্টিতে ভিজে ধানের বীজ নষ্ট হয়ে যায়। একটা উঁচু পাকা গোলাঘর থাকলে পুরো গ্রামের মানুষ সেখানে তাদের জরুরি শস্য আর বীজ নিরাপদে রাখতে পারবে। হ্যাঁ চারু, আর সেই গোয়াল ঘরের দায়িত্ব থাকবে গ্রামের পঞ্চায়েতের হাতে। কেউ নিজের ইচ্ছা মতো তা ব্যবহার করতে পারবে না। বিপদের সময় সবার সমান অধিকার থাকবে। আমি আজ রাজেশকে নির্দেশ দিচ্ছি সুরেশপুর গ্রাম থেকে এই কাজ শুরু করতে। মোড়ল কাকা এই দায়িত্ব খুব ভালোভাবে সামলাতে পারবেন। আমাদের বিদ্যাপীঠের শিক্ষা আর এই নতুন গোলাঘর দুটো মিলিয়ে সাধারণ মানুষের এবার সত্যি স্বনির্ভর করে তুলবে। মধুপুর রাজ্যের প্রধান হাট, সকালের দিকে। কাল রাতের বৃষ্টির কারণে হাটের অনেক জায়গায় কাদা জমে গেছে। আরে ভ্যাবলা, আজ তো দেখছি খুব বিপদ হয়ে গেল রে। উনুনের কাঠগুলো ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। এই কাঠে তো আগুন জ্বলবে না রে। আজ আমরা মিষ্টির পাক দেব কি করে বলতো? নিতাইদা, আমিও তো সকাল থেকে এটাই ভাবছি। খদ্দের তো একটু পরে হাটে আসতে শুরু করবে। আগুন না জ্বললে তো আজ দোকান বন্ধ রাখতে হবে। আমি কয়েকটা শুকনো পাতা জোগাড় করে এনেছি, কিন্তু তাতে তো আর উনুন জ্বলবে না। চারু দিদি আর জেসমিন মন্ত্রীর জন্য যে নতুন ক্ষীর বানানোর কথা ছিল, সেটাও তো আজ আর হবে না রে। ছোটন চুপচাপ তাদের কথা শুনছিল। ভ্যাবলাদা, নিতাইদাটা, তোমরা একদম চিন্তা করো না। কাঠ ভিজে গেলে আগুন জ্বালানোর একটা খুব সহজ বুদ্ধি আমার জানা আছে। তোর জানাই আছে? তুই এই এতটুকু ছেলে, তুই আবার কি বুদ্ধি দিবি রে ছোটন? আমার মা যখন বেঁচে ছিল তখন আমাদের চালের ফুটো দিয়ে জল পড়ে সব কাঠ ভিজে যেত। মা তখন বাজার থেকে নারকেলের ছোবড়া আর একটু ধানের তুষ কুড়িয়ে আনতো। ভিজে কাঠের ফাঁকে ফাঁকে নারকেলের ছোবড়া আর তুষ গুজে দিয়ে আগুন দিলে কাঠ থেকে ধোয়া বেরোলেও আগুন ঠিক ধরে যায়। আরে ছোটন, তুই তো একদম ঠিক বলেছিস রে। ধানের তুষ তো সহজে ভেজে না। আমি এক্ষুনি হাটের চালের আড়ত থেকে ধানের তুষ আর নারকেলের ছোবড়া নিয়ে আসছি। আর আগারা আমি ছোটনের সাথে মিলে উনুন ঠিক করে সাজিয়ে নিচ্ছি। ছোটন, তুই তো আজ আমাদের সবার মুখ রক্ষে করলি রে। তুই বয়সে ছোট হলেও তোর জীবনের শিক্ষে অনেক বড়। নে নে, এবার তাড়াতাড়ি ছানাগুলো মেখে ফেল। ছোটন আমাদের দোকানে এসে আমাদের কাজের অনেক সুবিধা হয়ে গেছে, তাই না নিতাইদা? ছোটনের এই বুদ্ধিটা আমাদের হাটের অন্য দোকানদারকেও শিখিয়ে দেব। বৃষ্টির দিনে তাদেরও তো আগুন জ্বালাতে কষ্ট হয়।
মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। দুপুরবেলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে পুরনো মোড়ল, সেনাপতি রাজেশ এবং গ্রামের কৃষকরা জড়ো হয়ে রয়েছেন। নদীর জল অনেকটা বেড়ে গেছে। রাজেশ, নদীর জল তো এবার অনেক তাড়াতাড়ি বাড়ছে। কাল রাতের এক বৃষ্টিতেই জল এই বাঁধ পর্যন্ত উঠে এসেছে। আমাদের এই মাটির বাঁধটা আরো কিছুটা উঁচু করতে হবে গো। বাবা, আপনি ঠিক বলেছেন, কিন্তু বাঁধটা ঠিকঠাক কত উঁচু করলে জল আর গ্রামে ঢুকতে পারবে না সেটা তো আমাদের হিসাব করে দেখতে হবে। আমি কাল রাতে বিদ্যাপীঠে বসে সুবলের সাথে হিসেবটা করছিলাম। সুবল আমাকে শিখিয়েছে নদীর গভীরতা আর পাড়ের ঢাল মেপে কিভাবে বাঁধের উচ্চতা বের করতে হয়। তুই একটু দাঁড়া, আমি হিসাবটা কষে নিচ্ছি। পুরনো মোড়ল খুব মনোযোগ দিয়ে স্লেটের উপর খড়িমাটি চালিয়ে কিছু হিসাব করলেন। গ্রামের কৃষকরা অবাক হয়ে মোড়লের এই কাণ্ড দেখছিল। এই দেখ রাজেশ, গত 10 বছরের বৃষ্টির হিসাব আর নদীর এই বাঁকের ঢাল অনুযায়ী আমাদের বাঁধটা অন্তত আরো 3 হাত উঁচু করতে হবে। তবে এই গ্রামের ধানের জমিগুলো একদম সুরক্ষিত থাকবে রে। হ্যাঁ মোরেল মশাই, আপনি তো দেখছি সত্যি সত্যি একদম পণ্ডিত হয়ে গেছেন। সিলেটে দাগ কেটে নদী জলের হিসেব বের করে ফেললেন। আরে রবি, এটা কোনো জাদু নয়, এটা হলো বিদ্যাপীঠের শিক্ষার জোর। আমি যদি এই বুড়ো বয়সে হিসাব শিখতে পারি তবে তোরা কেন পারবি না? আর সন্ধ্যায় তোরাও শিখবি। বাবা, আপনার এই নিখুঁত হিসাব আমাদের অনেক সময় বাঁচিয়ে দিল। আমি আজই রাজকোষ থেকে মাটি কাটার লোক পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বাবা, রাজপুত্র অরুণাথ চারুদিদি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সিদ্ধান্ত? আবার কি ভালো কাজের কথা ভাবলো আমাদের রাজপুত্র আর যুবরানীমা? সুরেশপুর গ্রামে রাজকোষের খরচে একটা বিশাল পাকা গোলাঘর তৈরি করা হবে। সেখানে গ্রামের সব মানুষেরা জরুরি শস্য আর বীজ সুরক্ষিত রাখবে। ওই গোলাঘরের চাবি থাকবে আপনার কাছে। এই সেনাপতি মশাই, এমন যুবরানী আর রাজপুত্র থাকলে আমাদের মতো গরিব মানুষের আর কোনো চিন্তাই থাকবে না। আমরা আজ থেকেই বাঁধ উঁচু করার কাজে লেগে পড়ছি। গ্রামের কৃষকরা আনন্দে উল্লাস করতে লাগলো। মধুপুর রাজ্যের তাঁতপল্লী, রূপমঞ্জুরি এবং মধুবালার ঘর। দুপুরবেলা তাঁতিমাসি ঘরে এলো। রূপমঞ্জুরি, মধুবালা, তোদের ওই লাল রেশম সুতো দেখে জেসমিন আর সেনাপতি মশাই কি যে খুশি হয়েছে তা আমি তোদের বলে বোঝাতে পারবো না। জেসমিন খুশি হয়েছে শুনে আমাদের সব কষ্ট সার্থক হয়ে গেল মাসি। সুতোগুলো রং তো এখন একদম রোদে শুকে আরো পাকা হয়ে গেছে। হ্যাঁ, জেসমিন মন্ত্রী একটা নতুন নির্দেশ পাঠিয়েছেন। তিনি বলেছেন এই লাল রেশম সুতো দিয়ে রাজপ্রাসাদের প্রধান দর্জি আমাদের চারু মায়ের বাচ্চার জন্য আর জেসমিন মন্ত্রীর বাচ্চার জন্য নতুন পোশাক তৈরি করবেন। মাসি, আমাদের তৈরি করা রঙের সুতো দিয়ে চারুলতার জেসমিনের বাচ্চার পোশাক তৈরি করা হবে? এত বড় সম্মান আমাদের দেওয়া হচ্ছে? তোরা তোদের কাজের যোগ্যতা প্রমাণ করেছিস রূপমঞ্জুরি, কিন্তু আমি তোদের কাছে একটা অন্য কথা নিয়ে এসেছি। বর্ষাকাল তো এসেই গেল, এই বর্ষা তো আর সাধারণ তাঁতের কাজ বেশি এগোবে না। আমি ভাবছি তোরা দুজনে মিলে এই লাল রেশমের সাথে কিছু সাধারণ নরম সুতো মিশিয়ে বর্ষার জন্য কিছু চাদর বোনার কাজ শুরু কর। চাদর বোনার কাজ? আমরা তো চরকায় সুতো কাটি মাসি, আমরা কি চাদর বুনতে পারবো? আমরা পারবো মধুবালা। রত্নগড়ে থাকাকালীন আমি রাজকীয় কারিগরদের চাদর বোনানোর নকশাগুলো খুব কাছ থেকে দেখেছি। মাসি, তুমি আমাদের একটা ভালো তাঁত যন্ত্রের ব্যবস্থা করে দাও। আমরা এই বর্ষার ভেতরে এই রাজ্যের বয়স্ক মানুষের জন্য নরম আর গরম চাদর বুনে দেব। তোদের এই কাজের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগে। আজই তোদের জন্য একটা নতুন তাঁত যন্ত্র পাঠিয়ে দিচ্ছি, তোরা নিশ্চিন্তে কাজ করবি। রূপমঞ্জুরি এবং মধুবালা এক নতুন উদ্দীপনায় নিজেদের কাজের প্রস্তুতি নিতে শুরু করলো। তাদের এই বদলে যাওয়া জীবন তাঁতিপল্লীকে এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। বিকেল বেলা চারুলতা এবং জেসমিন রাজ্যের কিছু হিসাব দেখছে। দিদি, রাজপুত্র অরুণ যে পাকা গোলাঘরের নির্দেশ দিয়েছেন তা তো খুবই কাজের একটা ব্যবস্থা। আমি সুরেশপুর ছাড়াও আরো 10টা গ্রামের পঞ্চায়েতকে এই নির্দেশ পাঠিয়ে দিয়েছি। বর্ষার আগে গোলাঘরের কাজ শেষ হয়ে যাবে। তুই খুব ভালো করেছিস, কিন্তু
শুধু গোলাঘর করলেই হবে না, আমাদের খেয়াল রাখতে হবে ওই গোলাঘরে যেন ইঁদুর বা অন্য কোনো পোকামাকড়ের উপদ্রব না হয়। আমি সেই ব্যবস্থাও করেছি দিদি। গোলাঘরের মেঝেতে নিম পাতার শুকনো ছাই বিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। এতে কোনো পাকা ধানের বীজ ক্ষতিও করতে পারবে না কোনো পোকা। জেসমিন, রূপমঞ্জুরিতে সেই নিম পাতার বুদ্ধিটা তুই গোলাঘরেও কাজে লাগিয়ে দিলি। তুই সত্যিই ভীষণ বুদ্ধিমতী হয়ে উঠেছিস। এমন সময় রাজপ্রাসাদের একজন দাসী একটা রূপোর থালা করে কিছু নিয়ে ঘরে ঢুকলো। সুগরানিমা, মন্ত্রিনিমা, রাজপ্রাসাদের প্রধান দর্জি আপনাদের জন্য এই জিনিসগুলো পাঠিয়েছেন। জেসমিন থালার উপর থেকে কাপড়টা সরালো। ভেতরে রাখা আছে সেই গাঢ় লাল রেশমের সুতো দিয়ে তৈরি করা ছোট্ট ছোট্ট দুটো আর অত্যন্ত সুন্দর জামা। জেসমিন, কি অপূর্ব এই হাতের কাজ! এই লাল রেশমের জেলাটাও চোখের আরাম দিচ্ছে। রূপমঞ্জুরি আর মধুবালা সত্যি নিজেদের কাজের মধ্য দিয়ে অনুশোচনার ভালোবাসাকে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ দিদি, এই জামা দুটো রেশম দিয়ে তৈরি নয়, এর মধ্যে মিশে আছে দুজনের ক্ষমা পাওয়ার নীরব প্রার্থনা। আমাদের নতুন অতিথিরা যখন এই জামাগুলো পরবে, তখন আমাদের দুই রাজ্যের সব পুরনো ক্ষত চিরকালের মতো মুছে যাবে। চারুলতা হাসি মুখে জেসমিনের কথায় সায় দিল। রাজপ্রাসাদের এই স্নিগ্ধ পরিবেশ তাদের মাতৃত্বের আনন্দকে আরো বাড়িয়ে দিল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের বারান্দা, রাতের বেলা। রাজপুত্র অরুণ এবং চারুলতা পাশাপাশি দাঁড়িয়ে। চারু, কাল রাতে যখন আমি তোমার চিঠি পড়ছিলাম, তখন ভাবছিলাম আমাদের জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। বিদ্যাপীঠের কাজ, ছোটনের নতুন জীবন, মোড়ল কাকার হিসাব শেখা, সব যেন একটা সুন্দর গল্পের মতো। সাধারণ মানুষের সুযোগ দিলে তারা যে কত বড় অসাধ্য সাধন করতে পারে তা আমরা প্রতিদিন দেখেছি। চারু, আমি আজ হাটে গিয়েছিলাম। ভ্যাবলার দোকানে ছোটন নামের এক ছেলেটাকে দেখলাম। ছেলেটা এত সুন্দর করে মিষ্টির গোল পাকাচ্ছে, যা দেখলে অবাক হতেই হয়। ভ্যাবলা ওকে চুরির অপরাধে শাস্তি না দিয়ে কাজ শিখিয়েছে। এটা তো আমাদের রাজ্যের আসল শিক্ষা। আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিদ্যাধর মশাই কেমন আছেন রাজপুত্র? উনি খুব ভালো আছে চারু। উনি সাধারণ কৃষকদের এমনভাবে বোঝাচ্ছেন যে কৃষকরা এখন আর বিদ্যাপীঠে যেতে ভয় পায় না। উনি বলেছেন অক্ষর শেখার চেয়ে আত্মবিশ্বাস শেখাটা বেশি জরুরি। আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর ভয়মুক্ত আর শিক্ষিত রাজ্য উপহার দিতে পারবো রাজপুত্র। হ্যাঁ চারু, আমাদের সন্তান পবিত্র মাটিতেই নিজের প্রথম পদক্ষেপ রাখবে। কোনো চক্রান্তের ছায়া তাকে ছুঁতেও পারবে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।